আমরা জানি হচ্ছে কোষের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস থাকে। ম্যাটেরিয়ালসগুলো কী কী তাও আমরা শিখছি, তাই না? প্রথমে হচ্ছে কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি ইত্যাদি। এইসব ম্যাটেরিয়ালসগুলো এই সকল কোষ অঙ্গাণুগুলো যে সকল ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি, সেই সম্বন্ধে আমাদের পঠন পাঠন, আমাদের গবেষণা, আমাদের জানা, আমাদের বর্ণনা ইত্যাদি সম্বন্ধে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলেছিলাম কি হচ্ছে কোষ কোষ রসায়ন বা হচ্ছে বায়ো কেমিস্ট্রি। দেখো এবার আমরা বলছিলাম কোষ এই হচ্ছে কোষের মধ্যে কোষের অঙ্গাণুগুলো কী কী দ্বারা তৈরি, বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ দ্বারা তৈরি। জৈব পদার্থগুলোর মধ্যে কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম ইত্যাদি ইত্যাদি। আর অজৈব পদার্থের মধ্যে অজৈব পদার্থ আমাদের দরকার নাই। তাহলে জৈব পদার্থের মধ্যে আমরা এটা পড়ছিলাম যে কার্বোহাইড্রেটের সংজ্ঞা পড়ছিলাম, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পর্যন্ত আমরা গিয়েছিলাম। শ্রেণীবিভাগে কি বলেছিলাম? কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগের মধ্যে কার্বনের রাসায়নিক সের উপর ভিত্তি করে, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এই ভাগগুলো আমরা পড়ছিলাম। মনোস্যাকারাইডের মধ্যে আমরা পড়ছিলাম 3 কার্বন বিশিষ্ট। মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা থাকে 3 থেকে 10। মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা থাকে 3 থেকে 10, তাই না? যদি তিনটা কার্বন থাকে সেটা হচ্ছে ট্রায়োজ, 4টা কার্বন থাকলে টেট্রোজ, 5টা কার্বন থাকলে পেন্টোজ। এবং এগুলোর এই পেন্টোজ পর্যন্ত আমরা এসেছিলাম। আজকে আমরা পড়বো মনোস্যাকারাইডের একটা শ্রেণীবিভাগ হচ্ছে হেক্সোজ শর্করা। তাহলে দেখো মনোস্যাকারাইডের আমরা আজকে পড়বো হেক্সোজ মানে বুঝতে পারছো? হেক্সোজ এখানে কার্বনের সংখ্যা থাকবে 6টা কার্বনে। তাহলে আমরা বলতে পারি যে মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা থাকবে 6টা এবং একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, অথবা একটা অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে, অথবা একটি হচ্ছে কিটোন গ্রুপ থাকতে পারে, আর থাকবে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ। তাহলে আমরা হচ্ছে কার্বনের সংখ্যা 6টা, অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ এবং থাকবে হাইড্রক্সিল গ্রুপ। তাহলে এটাকে আমরা বলবো মনোস্যাকারাইড। আর একটা দেখো, অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকার জন্য কিন্তু এরা বেন্ডিটিক দ্রবণ মানে কি? কিউপ্রিক হাইড্রোক্সাইডের মধ্যে যদি দেওয়া যায় তাহলে কিপ্রাস অক্সাইডের অধক্ষেপ পড়বে, লাল বর্ণ তৈরি হয়ে যাবে। আর হেক্সোজ শর্করা কোনগুলা? হেক্সোজ শর্করা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি ইত্যাদি হচ্ছে হেক্সোজ শর্করা। তাহলে আমরা কয়টি হেক্সোজ শর্করার নাম জানি? হেক্সোজ শর্করা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি ইত্যাদি। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো আমরা বলবো হেক্সোজ শর্করা। এবার আমরা এখন হেক্সোজ শর্করার মধ্যে গ্লুকোজ সম্বন্ধে আমরা ডিটেল জানবো। গ্লুকোজ আমরা জানি আমাদের দৈহিক দেহের একটা প্রয়োজনীয় উপাদান হচ্ছে গ্লুকোজ। আগে বলেছি হেক্সোজ শর্করা তার মানে 6 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে 6 কার্বন বিশিষ্ট, 6টা কার্বন আঁকাই, 6টা কার্বন দিই, 6 কার্বন বিশিষ্ট। আর এখানে থাকবে অ্যালডিহাইড গ্রুপ। গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার। গ্লুকোজ হচ্ছে কিসে পাওয়া যায় জানো? গ্লুকোজ হচ্ছে আঙুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যায় এই জন্য একে বলা হয় গ্রেপ সুগার। 3 নম্বর কার্বনের ওএইচটা এদিকে আসবে। আঙুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যাবে, এই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। আর যেহেতু বুঝতে পারছি অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই এই জন্য একে যদি বেন্ডিটিক দ্রবণের মধ্যে দেওয়া যায় কিপ্রাস অক্সাইডের লাল বর্ণ তৈরি হবে। আর একটা খেয়াল করো, এই গ্লুকোজের 5 নম্বর কার্বন, এই যেগুলো 1 নম্বর, এগুলো হচ্ছে কার্বনের সংখ্যা। এই 5 নম্বর কার্বনের ওএইচটা যদি হচ্ছে বাম দিকে থাকে তখন তাকে আমরা বলবো এল গ্লুকোজ।
এল গ্লুকোজ বা হচ্ছে ল্যাবরেটরি মানে কি, এর ভিতরে আলো দিলে ঘুরবে এবং আলোক আলোক সক্রিয় এবং এটা হচ্ছে ডান দিকে ঘুরবে, এই জন্য একে বলা হচ্ছে এল গ্লুকোজ। আর ওইস্টমূলক যদি ডান দিকে থাকে, এটা হচ্ছে বাম দিকে থাকলে হচ্ছে এল গ্লুকোজ ল্যাবরেটরি, আর যদি ডান দিকে থাকে তখন তাকে বলে ডি গ্লুকোজ। দেখো ওইস মূলকটা যদি ডান দিকে থাকে, 5 নম্বর কার্বনের ওইসটা যদি ডান দিকে থাকলো তখন তো আমরা বলবো ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ বা এটাকে আমরা বলবো ডেক্সটেরোটরি। তার এর ভিতরে আলো দিলে পরে এটা ডান দিকে ঘুরবে। দেখো এই এল গ্লুকোজ আর ডি গ্লুকোজের জন্যই কিন্তু আমাদের দেহে ম্যাক্সিমাম গ্লুকোজ, উদ্ভিদের ম্যাক্সিমাম গ্লুকোজ, সব গ্লুকোজই বলতে পারো ডি গ্লুকোজ। এই ডি আর এল গ্রুপে থাকার জন্য আমরা আরেকটা দেখবো, সেটাকে আমরা বলবো আলফা ডি গ্লুকোজ আর বেটা ডি গ্লুকোজ। আমাদের দেহের মধ্যে আমাদের এল গ্লুকোজে আমাদের পড়াশোনা নেই, আমরা শিখবো ডি গ্লুকোজ নিয়ে। ডি গ্লুকোজ নিয়ে দেখো প্রথমে আলফা ডি গ্লুকোজ আর বেটা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজ আর বেটা ডি গ্লুকোজে আমরা এখন দেখি আলফা ডি গ্লুকোজ, এটাকে আমরা বলবো গাঠনিক সংকেত, এটাকে আমরা বলবো রিং 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 স্ট্রাকচারে আলফা ডি গ্লুকোজটা আমরা এখন দেখছি। দেখো এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আমরা দেখছি আলফা ডি গ্লুকোজে এই যে দুইটা, এখানে তো একটা আছে গ্লুকোজ। যখন গ্লুকোজকে আদ্য বিশ্লেষণ করা হয় তখন গ্লুকোজের অক্সিজেন দিয়ে 1 নম্বর কার্বনে অক্সিজেন দিয়ে একটা বন্ড তৈরি করবে আর এই হাইড্রোজেনটা আসলো, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এই হাইড্রোজেনটা চলে গেল 1 নম্বর কার্বনে, হাইড্রোজেনটা গেল উপরে, অক্সিজেনটা বন্ড তৈরি করলো। আর দেখো এই 5 নম্বর কার্বনের ওএইচ মূলকটা এই যে 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হবে। 5 নম্বর কার্বনে বুঝতে পারছো, যদি পানিতে যদি এই গ্লুকোজকে বিশ্লেষণ করা হয়, এই কার্বনের 1 নম্বর কার্বনের অক্সিজেন দ্বারা একটা বন্ধন তৈরি হবে, 1 নম্বর কার্বনের হাইড্রোজেনটা এখানে গেল, আর এই 5 নম্বর কার্বনের ওএইচ মূলকটা 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। এভাবে আমরা দেখব ওএইচ গেল, ওএইচ হাইড্রোজেন ওএইচ, এখানে হচ্ছে হাইড্রোজেন থাকবে ওএইচ। দেখছো এটা এই ধরনের বন্ধগুলো আমাদেরকে শিখতে হবে। 2 3 4 5 6, দেখো 6টা কার্বন, আমরা বলেছিলাম না গ্লুকোজের 6টা কার্বন, এটা হচ্ছে 6টা কার্বন। আলফা ডি গ্লুকোজ তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, ওএইচ মূলকটা যদি এখানে থাকে, এই ওএইচ মূলকটা যদি কার্বনের নিচে থাকে তখন তাকে আমরা বলবো আলফা ডি গ্লুকোজ। আর ওএইচ মূলকটা যদি কার্বনের এই হাইড্রোজেনটা নিচে থাকবে, ওএইচটা যদি উপরে থাকে তখন থেকে আমরা বলবো বেটা ডি গ্লুকোজ। বেটা ডি গ্লুকোজটা তাহলে আমরা দেখি বেটা ডি গ্লুকোজ। দেখো ওএইচটা এখানে ডিটা, ওএইচটা যদি উপরের দিকে চলে যায় তখন তো আমরা বলবো বেটা ডি গ্লুকোজ। এই 5 নম্বর কার্বনের হাইড্রোজেনটা এখানে মিলবে, এই 5 নম্বর কার্বন ছিল, এটা 5 নম্বর কার্বন, এই 6 নম্বর কার্বন। দেখছো তাহলে এই ধরনের ওএইচটা যদি উপরের দিকে থাকে তখন থেকে আমরা বলবো বেটা ডি গ্লুকোজ। কেন আমরা আলফা ডি গ্লুকোজ বেটা ডি গ্লুকোজ নিয়ে বললাম? আলফা ডি গ্লুকোজ কিন্তু উদ্ভিদ দেহে যেগুলো সফট জিনিস, ম্যালটোজ যেগুলো আমাদের দেহে সঞ্চিত থাকে, ম্যালটোজ, স্টার্চ, গ্লাইকোজেন যেগুলো আমাদের সফট জিনিস, সেগুলো কিন্তু তৈরি করবে আলফা ডি গ্লুকোজ।
আর যেগুলো আমাদের দেহের কোনো আবরণী, সেলুলোজ, হেমি সেলুলোজ, যেগুলো শক্ত কোনো জিনিস, সেগুলো তৈরি করবে কিন্তু হচ্ছে বেটা ডি গ্লুকোজ। দেখছো ওই মূলকের অবস্থানের কারণে শুধুমাত্র কিছু তৈরি করলো আমাদের দেহ হোক কিংবা হচ্ছে উদ্ভিদে হোক, সেটা তৈরি করবে আলফা ডি গ্লুকোজ, আর শক্ত জিনিসগুলো তৈরি করবে বেটা ডি গ্লুকোজ। সে যাক, তাহলে আমরা গ্লুকোজ সম্বন্ধে ডিটেলস জানলাম। আর গ্লুকোজ কীভাবে তৈরি হয় জানো? যদি চিনিকে আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে চিনিকে আদ্র বিশ্লেষণ করলে এক অণু গ্লুকোজ আর এক অণু তৈরি হবে ফ্রুক্টোজ। তাহলে চিনিকে যদি আমরা চিনিকে যদি আমরা গ্লুকোজ কে যদি আমরা চিনি C12H22O11 একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে এক অণু গ্লুকোজ আর এক অণু তৈরি হবে ফ্রুক্টোজ। এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ। গ্লুকোজ আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় জিনিস। সে যাক, তাহলে হচ্ছে গ্লুকোজ সম্বন্ধে আমরা দেখলাম। গ্লুকোজ হচ্ছে হেক্সোজ শর্করা। গ্লুকোজ একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে। অ্যালডিহাইড গ্রুপ থাকার জন্য এটা কিপ্রিক হাইড্রোক্সাইডের মধ্যে দিলে কিপ্রিক অক্সাইডের লাল বর্ণ তৈরি হবে। গ্লুকোজের স্ট্রাকচারে মেন যেটা জিনিস আমরা দেখলাম, গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, কারণ আঙুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যায়। আর গ্লুকোজের এই যে ওএসটা, এই যে আলফা ওএসটা যদি ডান দিকে থাকে, তখন থেকে আমরা বলবো ডি গ্লুকোজ। বাম দিকে থাকলে 5 নম্বর কার্বনের ওএসটা, বুঝছো? 5 নম্বর। আর ওএসটা যদি বাম দিকে থাকে, তখন থেকে আমরা বলবো এল গ্লুকোজ। ডি গ্লুকোজ ডান দিকে। হ্যাঁ, আর দেখো এই ডি গ্লুকোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজ, বেটা ডি গ্লুকোজ। এটা কিভাবে হয়েছে তোমরা বুঝছো নিশ্চয়। কেমন করে এই হচ্ছে বন্ধনটা তৈরি হলো দেখছো? এই 1 নম্বর কার্বন অক্সিজেন দ্বারা তৈরি হয়ে গেল, আর এই 5 নম্বর কার্বন থেকে ওএসটা 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হবে। সংযুক্ত হওয়ার পর বাকিগুলো যেগুলো বাইরেগুলো দিয়ে দিবে। এভাবে আমরা আলফা ডি গ্লুকোজ, বেটা ডি গ্লুকোজ এভাবে আমরা শিখলাম। তাহলে গ্লুকোজ সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এবার আমরা দেখি হচ্ছে ফ্রুক্টোজ। দেখো ফ্রুক্টোজ গ্লুকোজটা আমরা মুছে ফেলি। আমরা এখন দেখবো ফ্রুক্টোজ সম্বন্ধে বলি। দেখো ফ্রুক্টোজ একটা হচ্ছে ফ্রুক্টোজে প্রচুর পরিমাণে ফলে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায়, এই জন্য একে বলা হয় ফ্রুটো থেকে এসেছে ফ্রুক্টোজ শব্দটা। ফ্রুক্টোজও একটা 6 কার্বন বিশিষ্ট একটা হেক্সোজ, একে বলা হয় হেক্সোজ। ফ্রুক্টোজে আমরা পড়েছিলাম গ্লুকোজে ছিল অ্যালডিহাইড গ্রুপ না, কিন্তু ফ্রুক্টোজে হচ্ছে এটা হচ্ছে অ্যালডিহাইড না, এই গ্রুপটা হচ্ছে কিটো গ্রুপ। আমরা 6। তাহলে ফ্রুক্টোজের প্রথমে আমরা গাঠনিক সংকেতটা দেখি। ফ্রুক্টোজের গাঠনিক সংকেত। দেখো 5 নম্বর কার্বনে কিন্তু আমরা দেখলাম না, 5 নম্বর কার্বনে যদি ওএসটা ডান দিকে থাকে তখন তো আমরা বলেছিলাম ডি গ্লুকোজ, আর বাম দিকে থাকলে সেটাকে বলেছিলাম এল গ্লুকোজ। গ্লুকোজের মতো হচ্ছে ফ্রুক্টোজেরও কিন্তু ওএস মূলকটা ডান দিকেও থাকতে পারে, বাম দিকেও থাকতে পারে। ডান দিকে থাকলে তখন থেকে আমরা বলবো এল গ্লুকোজ, বাম দিকে আছে আমরা বলবো এল গ্লুকোজ। আর ওএসটা যদি ডান দিকে থাকে তখন থেকে আমরা বলবো ডি গ্লুকোজ। সরি, এটা তো গ্লুকোজ না, এটা হচ্ছে ফ্রুক্টোজ। তখন থেকে আমরা বলবো ডি ফ্রুক্টোজ। সে যাক, আমরা তাহলে ডি ফ্রুক্টোজ। এখন আমরা দেখব আলফা ডি ফ্রুক্টোজটা কীভাবে আমরা করতে পারি। আলফা ডি ফ্রুক্টোজের সংকেতটা ফ্রুক্টোজে দেখছো, ফ্রুক্টোজে যেহেতু কিটোন গ্রুপ আছে, এটাও হচ্ছে কিপ্রিক এই যে কিপ্রাস হাইড্রোক্সাইডের মধ্যে দিলে পরে কিউপ্রিক হাইড্রোক্সাইডের মধ্যে দিলে পরে কিপ্রাস অক্সাইডের লাল বর্ণ তৈরি হবে। তাহলে ফ্রুক্টোজের গাঠনিক সংকেতটা আমরা দেখি। ফ্রুক্টোজের রিংটা আমরা দেখি। রিং স্ট্রাকচার দেখো, রিং স্ট্রাকচার ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার দেখছি আমরা। অক্সিজেনটা দেখো, অক্সিজেনটা 1 নম্বর কার্বন, অক্সিজেন দ্বারা একটা বন্ধন তৈরি হলো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন।
ফ্রুক্টোজের 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে অক্সিজেন দ্বারা বন্ড তৈরি হলো। আর আমরা গ্লুকোজে দেখেছিলাম না 5 নম্বর কার্বনের OH মূলকটা 5 নম্বর কার্বন OH মূলকটা হচ্ছে অক্সিজেন এইটার সাথে 2 নম্বর কার্বনে যুক্ত হবে। দেখো তাহলে 5 নম্বর কার্বনের OH মূলকটা এখানে আসলো, ফ্রুক্টোজে 5 নম্বর কার্বন আসলো। এখন OH হাইড্রোজেন OH সরি, এটা হচ্ছে CH2OH। দেখো সবগুলো হচ্ছে একটা দুইটা, OH-টা 5 নম্বর কার্বন OH-টা গেল, OH হাইড্রোজেন OH, আর এখানে আসবে হাইড্রোজেন। এই যে 5 নম্বর কার্বনে হাইড্রোজেনটা বাকি ছিল, এখানে হবে সংযুক্ত হবে। কার্বনের সংখ্যা দেখো তো 6টা হলো কিনা। তাহলে এটাকে আমরা বলবো আলফা ডি ফ্রুক্টোজ। গ্লুকোজের মতো এটাকে আমরা বলবো আলফা ডি ফ্রুক্টোজ। আর ওইস মূলকটা যদি উপরে থাকতো তখন থেকে আমরা বলতাম হচ্ছে বেটা ডি ফ্রুক্টোজ। একই হলেও কিন্তু এদের হচ্ছে গাঠনিক সংকেতের মধ্যে, যে গাঠনিক সংকেতের মধ্যে অনেকটা পার্থক্য। এই জন্য এদেরকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তাতে তোমরা বুঝতেই পারছো। দেখছো ওইস মূলকটা ডান আর বাম দিকের জন্য ডি গ্লুকোজ এল গ্লুকোজ হয়ে গেল। এই যে হেক্সোজ শর্করা ছিল অ্যালডিহাইড গ্রুপ, ফ্রুক্টোজ শর্করা ছিল হচ্ছে কিটোন গ্রুপ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, আমাদের হেক্সোজ শর্করা সম্বন্ধে এখানে আমরা দেখলাম। হেক্সোজ শর্করা, তারপরে হেক্সোজের পরে আছে হেপ্টোজ, অক্টোজ। হ্যাঁ, এগুলো তোমাদের বইয়ের ডিটেল যেহেতু নয়, আমরা এখন পড়বো না। তাহলে আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে মনোস্যাকারাইড আমাদের হয়ে গেল। মনোস্যাকারাইডে কী কী শিখছি? প্রথমে হচ্ছে যদি তিনটা কার্বন থাকে তাকে আমরা বলেছিলাম ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, অক্টোজ, এভাবে। এখন আমরা দেখি ডাইস্যাকারাইড। দেখো ডাইস্যাকারাইডের মধ্যে কি কি আমরা জানি? ডাইস্যাকারাইডের মধ্যে হচ্ছে ল্যাকটোজ, মাল্টোজ, সুক্রোজ, ইত্যাদি ইত্যাদি হচ্ছে ডাইস্যাকারাইড। দেখো ল্যাকটোজ, ম্যালটোজ, সুক্রোজ, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ডাইস্যাকারাইড মানে কি জানো? বলছে এই যে এই স্যাকারাইড মানে এই হচ্ছে কার্বোহাইড্রেটগুলো যদি ভাঙি 2টা মনোস্যাকারাইড পাওয়া যাবে। এদেরকে আদ্য বিশ্লেষণ করলে 2টা মনোস্যাকারাইড পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? দেখো ল্যাকটোজকে যদি আমরা আদ্য বিশ্লেষণ করি, ল্যাকটোজ থেকে পাওয়া যাবে এক অণু গ্লুকোজ, আর পাওয়া যাবে এক অণু গ্লুকোজ আর এক অণু গ্যালাক্টোজ। গ্লুকোজ, তাহলে এগুলো দেখছো মনোস্যাকারাইড, এক অণু গ্লুকোজ, এক অণু গ্যালাক্টোজ। আর এভাবে যদি ম্যালটোজকে যদি আমরা আদ্য বিশ্লেষণ করি, পাওয়া যাবে হচ্ছে এক অণু গ্লুকোজ, এক অণু গ্লুকোজ, 2টা পাওয়া যাবে গ্লুকোজ। এভাবে যদি সুক্রোজকে যদি আমরা আদ্য বিশ্লেষণ করি, পাওয়া যাবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ। দেখছো, সেই জন্য এদেরকে বলা হয় ডাইস্যাকারাইড। ল্যাকটোজ, ম্যালটোজ, সুক্রোজ ইত্যাদি ইত্যাদি ডাইস্যাকারাইড কি হয় জানো? এই যে 2টা মনোস্যাকারাইড, তাদের ভিতরে একটা বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। একটা গ্লুকোজ ধরলাম, তৈরি হবে সুক্রোজ তৈরি হয়। দেখো আমরা দেখি কিভাবে গ্লাইকোসাইটিক বন্ধনটা তৈরি হয়। আমরা প্রথমে গ্লাইকোসাইটিক বন্ধনটা আমরা দেখব, তার আগে আমরা দেখি হচ্ছে সুক্রোজ সম্বন্ধে। আমরা সুক্রোজ সম্বন্ধে পড়তে গেলে গ্লাইকোসাইটিক বন্ধনটা আমাদের জানা হয়ে যাবে। তাহলে আমরা এখন পড়ি সুক্রোজ হচ্ছে চিনি, সুক্রোজ বা চিনি, যেটাকে আমরা বলি চিনি। এই সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড। সুক্রোজকে যদি আমরা আলফা ডি গ্লুকোজ এবং বেটা ডি ফ্রুক্টোজ, তাদের আলফা থেকে 1 নম্বর কার্বন থেকে OH মূলক এবং ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন থেকে OH মূলকটা বের হয়ে আসবে। আসার পরে সেখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে এবং একটা অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি হবে। সেই বন্ধনকে আমরা
বলবো হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি হওয়ার পরে একটা আমরা দেখি তাহলে সুক্রোজের মধ্যে আমরা দেখি কিভাবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। প্রথমে আমরা গ্লুকোজের স্ট্রাকচারটা দেখি, গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার, গ্লাইকোসাইটিক বন্ধনটা কিভাবে হচ্ছে আমরা দেখছি। এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এবার আমরা বলেছিলাম আলফা ডি গ্লুকোজের ওএইচ মূলকটা থাকবে নিচে, তাই না? ওএইচ মূলকটা থাকবে নিচে, আলফা ডি গ্লুকোজ। দেখো আলফা ডি গ্লুকোজের ওএইচ মূলকটা থাকবে নিচে, এটা আমরা লিখলাম আলফা ডি গ্লুকোজ। এবার আমরা এই আলফা ডি গ্লুকোজ থেকে ওএইচ মূলক 1 নম্বর কার্বন থেকে ওএইচ আমরা দেখব হচ্ছে বেটা ডি ফ্রুক্টোজ। দেখো বেটা 1 নম্বর কার্বনের বেটা ডি ফ্রুক্টোজ। এখানে ছিল ওএইচ, এখানে ছিল ওএইচ। দেখো এটার ওএইচ, এই কার্বনটা এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, 4, 5, 6 নম্বর কার্বন। এখানে 1 নম্বর কার্বন থেকে ওএইচ আর এর হচ্ছে 2 নম্বর কার্বন থেকে ওএইচটা বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে এদের মধ্যে এখনো পানি যদি বের হয়ে যায় একটা অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি হবে। দেখো এখনো পানি বের হয়ে গেল। এখনো পানি যদি বের হয়ে যায়, ওএইচ থেকে যদি এখনো পানি বের হয়ে যায়, পানি চলে গেল, তাই না? তাহলে একটা অক্সিজেন থাকবে, এই অক্সিজেন দ্বারা একটা বন্ধন তৈরি করবে। এই বন্ধনকে আমরা বলবো গ্লাইকোসাইটিক বন্ধন, গ্লাইকোসাইটিক বন্ধন। এই গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা সুক্রোজ তৈরি হচ্ছে, আলফা ডি গ্লুকোজ এবং বেটা ডি ফ্রুক্টোজ। দেখছো এই যে আলফা ডি গ্লুকোজে 1 নম্বর কার্বন থেকে ওএইচ মূলক আর বেটা ডি ফ্রুক্টোজে 2 নম্বর কার্বন থেকে ওএইচ মূলক থেকে বের হয়ে আসবে, একটা অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি করবে, এখনো পানি বের হয়ে যাবে। এইটাকে আমরা বলবো গ্লাইকোসাইটিক বন্ধন। আমরা কি বলেছিলাম অ্যালডিহাইডে কিটোন গ্রুপ থাকার জন্য না এরা রিডিউসিং সুগার হয়। এটা কিন্তু দেখো এই যে বন্ধন তৈরি হওয়ার জন্য কিন্তু এদের মধ্যে রিডিউসিং এটা সুক্রোজটা হচ্ছে রিডিউস সুগার হবে না, কারণ এতে পানি বের হয়ে যাওয়ার জন্য এখানে এরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার জন্য যদি আমরা সুক্রোজকে বেন্ডিটিক দ্রবণের মধ্যে দিই তাহলে লাল বর্ণ তৈরি হবে না। এই জন্য সুক্রোজকে বলা হবে নন হচ্ছে রিডিউসিং সুগার। তাহলে আমরা সুক্রোজ সম্বন্ধে আমরা জানলাম। সুক্রোজ তৈরি আমাদের হচ্ছে বাণিজ্যিকভাবে সুক্রোজটা তৈরি করা হয়। সুক্রোজের মধ্যে কী কী আছে? সুক্রোজের মধ্যে আছে 15% চিনি, ফসফেট আছে, তারপরে আছে জৈব অ্যাসিড, আর আছে হচ্ছে প্রোটিন। প্রথমে আখের রস থেকে কিন্তু সুক্রোজ তৈরি করা হয়। আখের রসের মধ্যে 15% চিনি থাকে, ফসফেট থাকে, জৈব অ্যাসিড থাকে, প্রোটিন থাকে। তাহলে এই হচ্ছে এই আখের রসকে প্রথমে কী দ্বারা করা হয়? এর ভিতরে প্রচুর পরিমাণে কলিচুন দেওয়া হয়। কলিচুন দেওয়ার পরে সেখানে জৈব অ্যাসিডটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, ফসফেটের হচ্ছে অধক্ষেপ পড়বে এবং চিনির আদ্র বিশ্লেষণটা বন্ধ হয়ে যাবে।
বন্ধ হওয়ার পরে সেটাকে আমরা যেটা পাওয়া যাবে সেটাকে প্রচুর পরিমাণে তাপ দেওয়া হবে। তারপরে তাপ দিলে পরে সেখানে প্রচুর ফেনা তৈরি হবে, ফেনাগুলো আলাদা হয়ে যায়। নিচে যে ম্যাটেরিয়ালসটা পাওয়া যাবে সেগুলোতে সেগুলোতে হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে ঊর্ধ্বপাতনের মাধ্যমে ঘনীভবন করে এর মাধ্যমে ঘনীভবন করে সুক্রোজটা পাওয়া যায়। এভাবে কিন্তু আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যে সুক্রোজ বা হচ্ছে চিনি খেয়ে থাকি, এভাবে কিন্তু তৈরি করে। হ্যাঁ, এভাবে সুক্রোজটা তৈরি করে। সুক্রোজ কীভাবে তৈরি করে আমরা দেখলাম। সুক্রোজের ব্যবহার, সুক্রোজ তো আমাদের দৈনন্দিন জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ, তাই না? বিভিন্ন হচ্ছে বিভিন্ন কনফেকশনারিতে নানান ধরনের মিষ্টি জাত তৈরি করতে সুক্রোজ ব্যবহার করা হয়। আবার হচ্ছে পরীক্ষাগারেও বিভিন্ন কাজে সুক্রোজ ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি সুক্রোজ। আচ্ছা, সুক্রোজ সম্বন্ধে আমরা দেখলাম। তাহলে আমাদের ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ দেখলাম। এখন আমরা দেখি হচ্ছে সেলেবায়োজ, ম্যালটোজ, হ্যাঁ, এগুলো আমরা দেখি। সেলেবায়োজ হচ্ছে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ। সুক্রোজ সম্বন্ধে আমরা দেখবো না, এখন আমরা দেখবো সুক্রোজটা তো ছিল সফট টাইপের, তাই না? এখন আমরা একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ নিয়ে আমরা পড়ছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে বেটা ডি গ্লুকোজের শক্ত জাতীয় কি অঙ্গাণু তৈরি হয় সেটা আমরা দেখবো। বেটা ডি গ্লুকোজ আমি বারবার বলছি, বেটা ডি গ্লুকোজ তৈরি হবে সেলেবায়োজ। দেখো, সেলেবায়োজ সম্বন্ধে দেখি। সেলেবায়োজকে হচ্ছে দুইটা বেটা ডি গ্লুকোজ মিলে তৈরি করবে হচ্ছে সেলেবায়োজ গ্লুকোজ। বেটা ডি গ্লুকোজ মিলে তৈরি করবে হচ্ছে সেলেবায়োজ কি হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তার হচ্ছে ক্ষুদ্রতম অংশ পাওয়া যাবে সেলেবায়োজ হচ্ছে বেটা ডি গ্লুকোজ। আমরা কিভাবে দেখি সেলেবায়োজ তৈরি করে থাকে? দেখো, বেটা হচ্ছে 1,4 বেটা ডি গ্লুকোজে 1,4 কার্বন, 1,4 কার্বন যুক্ত হয়ে তৈরি করবে সেলেবায়োজ। আমরা দেখি, তাহলে প্রথমে আমরা বেটা ডি গ্লুকোজটা আমরা লিখবো। দেখো, বেটা ডি গ্লুকোজ এখানে আমরা যদি কার্বনটা না দিয়েও এভাবে দিলেও আমাদের হবে। বেটা ডি গ্লুকোজে আমরা লিখছি বেটা অবস্থানে। দেখছো, ওএইচ মূলকটা এখন যাচ্ছে বেটা অবস্থানে। বেটা অবস্থানে আমরা কি বলেছিলাম? ওএইচ মূলকটা যদি থাকে, নিচে থাকবে হাইড্রোজেন, উপরে ওএইচ মূলক। দেখো, বেটা ডি গ্লুকোজ ওএইচটা। এখন আমরা দেখব কিভাবে এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজ। বেটা ডি গ্লুকোজের মধ্যে ওএইচ মূলক অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি হচ্ছে কিভাবে, দেখো। এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বন। এখানে কিন্তু কার্বন ছিল 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন। এখন হাইড্রোজেন, OH। দেখো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বন কীভাবে হলো? দেখো, 1, 2, 3, এটা 4 নম্বর কার্বন। এটা 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। বুঝতে পারছো? এই যে আমরা এগুলো দিয়েছি, এখানে কিন্তু আছে কার্বন। এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6।
এখানে 4 নম্বর কার্বনে কি বলছিলাম আমরা, বেটা ডি গ্লুকোজের 1 এবং 4 নম্বর কার্বনে, 1 এবং 4 নম্বর কার্বনের 1 নম্বর কার্বন দেখো যেহেতু বেটা ডি বলছি তাহলে এখানে ওএইচটা থাকবে এসে, দেখো 1 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনে সংযুক্তির ফলে এটা তৈরি করলো হচ্ছে আলফা, এটা তৈরি করলো হচ্ছে 1 নম্বর কার্বন 4 নম্বর কার্বন ওএইচ মূলকটা ছিল, সেখান থেকে পানি বের হয়ে গেল আর অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি হয়ে সেটাকে তৈরি করলো হচ্ছে বেটা ডি গ্লুকোজ। ওইখানে অক্সিজেন দ্বারা এই যে এখানে ওএইচ মূলক থেকে চলে যাবে, এটা এখানে হাইড্রোজেন থাকলো, হাইড্রোজেন দেখছো ওএইচ মূলক চলে গেল, এটাকে আমরা বলবো সেলোবায়োজ। সেলোবায়োজ এইভাবে আমরা দেখতে পারি হচ্ছে ম্যালটোজ। সেলোবায়োজ তাহলে আমরা দেখলাম এটা সেই সেলোবায়োজটা বেটার জন্য তৈরি করলো। এবার আমরা দেখি ম্যালটোজ। আমরা বলেছিলাম না সেলোবায়োজ এবং ম্যালটোজে কিন্তু একটা হচ্ছে ডাইস্যাকারাইড। ম্যালটোজের গাঠনিক সংকেতটা দেখো, ম্যালটোজে কিন্তু এখানে আলফা ডি গ্লুকোজ, বুঝছো, আলফা ডি গ্লুকোজ 1 এবং 4 নম্বর কার্বনের দ্বারা সংযুক্ত হয়ে তৈরি করবে ম্যালটোজ। ম্যালটোজে ম্যালটোজে হচ্ছে আলফা 1,4 কার্বন দ্বারা সংযুক্ত হবে। 1,4 কার্বনটা কিভাবে হবে দেখো, আলফা 1,4 কার্বন দ্বারা প্রথমে আমরা আলফা অবস্থানে গ্লুকোজটা আমরা আঁকাই, আলফা অবস্থানে আলফা অবস্থানে কি বলেছি, ওএইচ মূলকটা থাকবে নিচে থাকবে, হাইড্রোজেন থাকবে ওপরে। আলফা অবস্থানটা আমরা এখন আঁকছি। দেখো এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 3 4 5 6 নম্বর কার্বন। 1 নম্বর কার্বন থেকে ওএইচটা চলে যাবে, তাহলে আমরা বুঝতে পারছি 1 নম্বর কার্বন থেকে ওএইচটা চলে যাবে, অক্সিজেন দ্বারা একটা বন্ধন তৈরি হবে। দেখো অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি হবে। এখন এখানে আমরা আরেকটা গ্লুকোজ দেখাচ্ছি, 1 নম্বর কার্বন, এটা 1 2 3 4, দেখছো এই 4 নম্বর কার্বন থেকে এখানে কিন্তু ওএইচ ছিল, এখানে ওএইচ ছিল, 4 নম্বর কার্বন থেকে ওএইচটা চলে যাবে। আলফা যেহেতু আলফা তাহলে আমরা বলবো ওএইচটা থাকবে তলায়, তাই না, আলফা। দেখো এগুলো অনেক লিখতে হবে, এখান থেকে ওএইচটা চলে যাবে, এখান থেকে ওএইচটা চলে যাবে, চলে যাওয়ার পরে এক অণু পানি বের হয়ে যাবে, অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি হয়ে যাবে। তাহলে এই ধরনেরকে আমরা বলবো হচ্ছে আলফা অবস্থানে তো এটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো ম্যালটোজ। দেখছো এই আলফা অবস্থানে থাকার জন্য যে ম্যাট্রিয়াসটা তৈরি হলো সেটা কিন্তু সফট ম্যালটোজ। আমাদের দেহের থাকবে, আমরা যে হচ্ছে শর্করা জাতীয় খাবো, আমরা যে শর্করা জাতীয় খাই সেগুলো কিন্তু আমাদের মুখমণ্ডলে টাইলিন এনজাইমের প্রভাবে তৈরি হয় ম্যালটোজ। আর এই যে বেটা ডি গ্লুকোজ থাকার জন্য কিন্তু তৈরি হচ্ছে শক্ত কিছু জিনিস যেগুলো আমাদের সেলুলোজ, সেটাকে আমরা তাহলে আলফা ডি অবস্থানের জন্য কি বুঝতে পারছো, আর হচ্ছে বেটা ডি অবস্থানের জন্য কি পার্থক্য বুঝতে পারছো। আমাদের হয়ে গেল ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড হলো, ডাইস্যাকারাইড হলো। এবার আমরা দেখবো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে কি জানো, অলি মানে ফিউ আর স্যাকারিন মানে চিনি। ফিউ মানে কি, এখানে অল্প। যদি স্যাকারিন হচ্ছে যদি হচ্ছে কার্বোহাইড্রেটের যদি হলো মনোস্যাকারাইডের সংখ্যা 3 থেকে 10-এর মধ্যে থাকে, মনোস্যাকারাইডের সংখ্যা 3 থেকে 10-এর মধ্যে থাকে, তখন থেকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। স্যাকারাইড তাহলে এখানে হলো ইসের সংখ্যা হচ্ছে মনোস্যাকারাইডের সংখ্যা থাকবে 3 থেকে 10 অলিগোস্যাকারাইড। যেমন অলিগোস্যাকারাইড একটা নাম হচ্ছে র্যাফিনোজ দেখো হচ্ছে র্যাফিনোজ C18H32O16 দেখো, এর সাথে যদি পানি দ্বারা আমরা বিশ্লেষণ করি এটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আমরা আগে বিশ্লেষণ করি এখানে পাওয়া যাবে এখনো গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ।
গ্যালাক্টোজ। দেখো সবগুলোর কিন্তু রাসায়নিক সংকেত একই, তাই না? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ পাওয়া যাবে। গ্লুকোজ, এগুলো কিন্তু সবগুলোই মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এগুলো সব মনোস্যাকারাইড। এদের গাঠনিক, এদের হচ্ছে রাসায়নিক সংকেত কিন্তু একই, কিন্তু এদের গাঠনিক সংকেতের মধ্যে অনেক পার্থক্য, সেটা আমরা দেখছি। তাহলে এটা হচ্ছে যদি তিন অণু হচ্ছে মনোস্যাকারাইড পাওয়া যাবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে অলিগোস্যাকারাইড। র্যাফিনোজ হচ্ছে স্টাকিওজ, হ্যাঁ, এই ধরনের যদি হচ্ছে স্টাকিওজকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে পাওয়া যাবে এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ, আর পাওয়া যাবে 2 অণু গ্যালাক্টোজ। তাহলে অলিগোস্যাকারাইড সম্বন্ধে আমাদের জানা হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। এখন আমরা লাস্ট যে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসের লাস্ট যেটা আমরা সেটা শিখবো পলিস্যাকারাইড। পলি মানে তো তোমরা বুঝতে পারছো, তাই না? পলি মানে বহু স্যাকারিন। যদি অনেকগুলো 3-এর বেশি যদি মনোস্যাকারাইড থাকে, পলিস্যাকারাইড হচ্ছে 3-এর বেশি যদি মনোস্যাকারাইড থাকে, সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কোনগুলো হতে পারে? পলিস্যাকারাইডকে আবার 2 ভাগে ভাগ করা যায়, হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড আর সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক কোনগুলো? যেগুলো জীবদের বিভিন্ন অঙ্গ গঠনে সাহায্য করে। কোনগুলা? সেলুলোজ, হেমিসেলুলোজ, যেগুলো শক্ত কোনো অঙ্গ তৈরি করে, যেটা আমরা বারবার বলছি, যেগুলো হচ্ছে কি অবস্থানে থাকবে, ওই স্মলকটা যদি হচ্ছে বেটা অবস্থানে থাকে, সেটা মিলে তৈরি করবে গাঠনিক পলিস্যাকারাইড, যেটা শক্ত কিছু অঙ্গ তৈরি করবে, সেলুলোজ, হেমিসেলুলোজ। আর হচ্ছে সঞ্চয় পলিস্যাকারাইড। সঞ্চয় পলিস্যাকারাইড এটা হচ্ছে যেগুলো দিয়ে নরম কিছু অংশ তৈরি করবে, যেমন হচ্ছে গ্লাইকোজেন, শ্বেতসার, এগুলো হচ্ছে সঞ্চয় পলিস্যাকারাইড। এগুলো যদি গ্লুকোজের অবস্থান আলফা অবস্থানে থাকে, সেটা থেকে তৈরি করবে সঞ্চয়ী পলিস্যাকারাইড। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই পর্যন্তই পড়ি। পলিস্যাকারাইডের সংজ্ঞা শিখলাম, পলিস্যাকারাইডের হচ্ছে কী পলিস্যাকারাইডের শ্রেণীবিন্যাস দেখলাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো পলিস্যাকারাইড কোনগুলা, কিভাবে অনেকগুলো মনোস্যাকারাইড মিলে পলিস্যাকারাইড তৈরি করছে, এগুলো সম্বন্ধে আমরা জানবো। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ।